সংখ্যা আর অঙ্কের পার্থক্য বুঝিস? এখানে বলছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। আগে তো বুঝতে হবে সংখ্যা আর অঙ্ক বলতে কি বোঝায়। এই তোর ক্লাসটা এইখানে এদিকে চলছে। সংখ্যা আর অঙ্কের মধ্যে কি পার্থক্য? যেমন পড়েছিস না, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা নয়, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100। এই অঙ্ক আর সংখ্যা পার্থক্য কি? তারপরে তো বের করবি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এই হচ্ছে একটা সংখ্যা 2342। এই সংখ্যাটাতে কটা অঙ্ক আছে? এই অঙ্কটাকে বলা হয় কি? এককের অঙ্ক। এই অঙ্কটাকে বলা হয় দশকের অঙ্ক। এই অঙ্কটাকে বলা হয় শতকের অঙ্ক। আর এই অঙ্কটাকে বলা হয় হাজারের অঙ্ক। একক, দশক, শতক, হাজার। তার জন্যে এই এককের অঙ্ক হচ্ছে, যদি আমি বলি এককের অঙ্ক, সেটা হচ্ছে 2। দশকের অঙ্ক সেটা হচ্ছে 4। শতকের অঙ্ক সেটা হচ্ছে 3। আর হাজারের অঙ্ক সেটা হচ্ছে 2। আজ আলাদা করে দিচ্ছি, এটা মনে করো 5। এবারে একটা অঙ্ক সংখ্যা থেকে, অঙ্কগুলো থেকে সংখ্যা কীভাবে ফর্ম হয় না, হাজারের ঘরে যে আছে তাকে 1000 দিয়ে গুণ করতে হয়। মানে 5কে 1000 দিয়ে গুণ হবে। 3কে শতকের অঙ্ক, তাই 100 দিয়ে গুণ হবে। 4কে দশকের অঙ্ক, 10 দিয়ে গুণ। আর 2কে 1 দিয়ে গুণ। সবাই মিলে হচ্ছে 5342। এদের বীজগণিত যদি বলা হয় যে একটি সংখ্যার এককের অঙ্ক x আর দশকের অঙ্ক y, সংখ্যাটায় কি লেখা হয় তখন? এককের অঙ্ককে 1 দিয়ে গুণ আর দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ। তাই সংখ্যাটা হয় x + 10y বা 10y + x। এই হচ্ছে অঙ্ক আর সংখ্যা। মানে সংখ্যা হচ্ছে পুরোটা 1,92,63,742। পুরোটা মিলে হচ্ছে সংখ্যা। আর ওই একটা হচ্ছে ওগুলো অঙ্কগুলো। এখানে তোকে বের করতে হবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। মানে যত একটা সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে কোনগুলো তাৎপর্যপূর্ণ আর কোনগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা নয়। এবার একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে স্ক্রু গেজ আর নর্মাল স্কেল। তো মনে কর একটা তোকে আমি ছোট্ট মতো লোহার রড দিলাম। ওই লোহার রডটার দৈর্ঘ্য বিভিন্নভাবে মাপা যেতে পারে। কি মাপা যেতে পারে? ওই যে বলেছে স্ক্রু গেজ আছে, ভার্নিয়ার স্কেল আছে, আর সাধারণ স্কেল আছে। যদি সাধারণ স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপা হয়, দেখা যাচ্ছে যে সাধারণ স্কেল কি মান দিচ্ছে? সাধারণ স্কেল থেকে দৈর্ঘ্য পাচ্ছি আমি মনে কর 2.6 সেন্টিমিটার। সেটাই যখন আমরা একটা স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপছি, ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে, তখন সেই দৈর্ঘ্যটা পাওয়া যাচ্ছে 2.62 সেন্টিমিটার। মানে দ্বিতীয় দশমিকের পর দ্বিতীয় নম্বর ঘরে, মানে 2 দশমিক স্থানে একটা 2 ছিল, যেটা সাধারণ স্কেল দিয়ে মাপা যাচ্ছিল না। এরপর যদি এটাকে একটা স্ক্রু গেজ দিয়ে মাপা হয়, তখন দেখা যাচ্ছে 2.62 হয়তো 3 সেন্টিমিটার, 3 ঘর অবধি মাপা যাচ্ছে। তো এইগুলো কি বোঝা গেছে? এবার মনে কর কোনো একটা বস্তু আছে যার দৈর্ঘ্য হচ্ছে ও নিখুঁতভাবে 2 সেন্টিমিটার, নিখুঁত 2 সেন্টিমিটার। তাহলে যে স্কেল দিয়ে মাপিস না কেন, যে সাধারণ স্কেল দিয়ে মাপিস, ও দেখাবে 2 সেন্টিমিটার। যদি তুই একটা ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে মাপিস, তবু দেখাবে 2 সেন্টিমিটার। আর যদি একটা স্ক্রু গেজ দিয়ে মাপিস, তবু দেখাবে 2 সেন্টিমিটার। এবার মনে কর কোন স্কেল দিয়ে মাপাটা বেশি কঠিন? স্ক্রু গেজ দিয়ে। অনেক হিসাব করতে হবে। মানে স্ক্রু গেজ যেহেতু দশমিকের পর 3 নম্বর ঘর পর্যন্ত ভালো বলতে পারবে, তাই স্ক্রু গেজের পার্ট সব থেকে ভালো।
তারপর হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স, আর তারপর সাধারণ স্কেল। তার মানে এই যে তিনটে মাপ নেওয়া হয়েছে, একটা সাধারণ স্কেল দিয়ে, একটা ভার্নিয়ার দিয়ে, একটা স্ক্রু গেজ দিয়ে, বোঝাতে তো হবে যে কোনটা আমি কী দিয়ে মেপেছি। তো নিয়ম হচ্ছে যে দশমিকের পরও কত ঘর মাপতে পারে তত ঘর পর্যন্তই লিখতে হবে। এ দশমিকের পর এক ঘর মাপতে পারে, তো জিরো পাওয়া গেছে, তো লিখে দাও যে জিরোই পেয়েছি। এতে বোঝা যাবে পরিষ্কারভাবে যে এটা 2.0 পেয়েছি, মানে এই ঘর পর্যন্ত মাপা যায় স্কেলটা দিয়ে। এখানে লিখে দে 0 0, আর এখানে লিখে দে 0 0 0। তো যদিও ওদের মান একই, কিন্তু এই সংখ্যাটার তাৎপর্য আর এই সংখ্যাটার তাৎপর্য কিন্তু অন্য। এই সংখ্যার কি তাৎপর্য না, এই যে লেন্থটা আছে এটা 2.000 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এই দৈর্ঘ্যটাকে এমন একটা স্কেল দিয়ে মাপা হয়েছে যেটা দশমিকের পর 3 ঘর পর্যন্ত মাপতে পারে। মানে এই মেজারমেন্টটা অনেক বেশি অ্যাকিউরেট। আর এটা সাধারণ স্কেল দিয়ে মাপা হয়েছে। সাধারণ স্কেলে দশমিকের পর এক ঘর পর্যন্ত ঠিক আছে, পরের ঘরটা যেটা হওয়ার কথা সেটা যে ঠিক মাপা হবে না হবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই স্কেল দিয়ে দ্বিতীয় নম্বর ঘর পর্যন্ত, তৃতীয় নম্বর ঘর পর্যন্ত মাপতে পারি। তার মানে হচ্ছে একটা সংখ্যাতে এই যে অঙ্কগুলো আছে এখানে, যেমন 1 2 3 4, 4টে হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক। শূন্যটা ধরা হবে, কারণ শূন্যটা লেখা না লেখার মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে না। মনে কর কোনো একটা কোম্পানি বলল যে আমার জন্যে তোমরা কিছু তৈরি করো, আমার কিছু দরকার, কিছু বল দরকার স্ফেরিক্যাল, যার রেডিয়াসটা হতে হবে বা ডায়ামিটার যেটা ব্যাস হতে হবে 4 মিলিমিটার। ঠিক আছে, মানে কোনো চাকাতে বল লাগানো হবে, তো বলের যে সাইজ একটু ছোটো বড়ো হয়ে গেছে তাহলেই কিন্তু আমি ওদিকে তাই সময় বলের চাকায় দিয়ে একটু ছোটো বড়ো হয়ে গেছে তাহলে কিন্তু গাড়ির ভিতরে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, এর বলটা মনে করা হচ্ছে এরোপ্লেন চলবে, তার চাকাতে লাগানো হবে, তার সঙ্গে অনেক দামি বল দরকার, ভালো ভালো বল দরকার। তো তখন ওটা মাপার সময় একদম স্ক্রু গেজ দিয়ে মাপতে হবে। এর মধ্যে বললো কি বলা হবে, তুই যদি ওটাকে সাধারণ স্কেল দিয়ে মেপে দিস ঠিক হবে কি, তোকে স্ক্রু গেজ দিয়ে মাপতে হবে, বা তার চেয়ে আর ভালো কোনো ইনস্ট্রুমেন্ট সেটা দিয়ে মাপতে হবে। তো যত তুই ভালো ইনস্ট্রুমেন্ট ইউজ করবি তত দামও বেশি পাবি বানানোর জন্য। তো এগুলো হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এর যখন কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে আর সেখানে বলবে যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কতগুলো বের করো, তার কিছু সিম্পল রুল আছে, সেই রুলগুলো এক একে জানতে হবে, তাহলেই হবে। তো এক এক করে রুলগুলো লিখ। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা গণনা করার নিয়ম, যে অঙ্কগুলি শূন্য নয়, হ্যাঁ 1 নম্বর দিয়ে, যে অঙ্কগুলি শূন্য নয় সেগুলি সব তাৎপর্যপূর্ণ। যে অঙ্কগুলি শূন্য নয় সেগুলি সব তাৎপর্যপূর্ণ। 1 নম্বর নিয়মটা দেখ, মনে কর একটা সংখ্যা আছে 2 4 2 3 বা 2.423। এখানে কোনো কটা অঙ্ক আছে? এটা তো 4টে অঙ্ক, এটা হচ্ছে 4টে অঙ্ক। কোনো শূন্য আছে কি? নেই। তার মানে এই 4টে অঙ্কই হচ্ছে তাৎপর্যপূর্ণ। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? তাৎপর্যপূর্ণ 4, কারণ 4টা অশূন্য অঙ্ক রয়েছে। যারা শূন্য নয় তারাই তাৎপর্যপূর্ণ। আগের দিনের ক্লাসগুলোর সাথে এটা কোনো সম্পর্ক নেই কিন্তু, মানে আগের দিনে আসিস নি বলে যা বুঝতে পারবে না তা নয় কিন্তু। যা নিয়ম বলছি এখন থেকে যেন বলছি আমি, যা নিয়ম বলছি পরপর শুনে যা। এখানে কি বলছি, প্রথম রুলটা যে অঙ্কগুলো শূন্য নয়, যেগুলো শূন্য ছাড়া যত আছে 1 থেকে 9 পর্যন্ত সব হচ্ছে তাৎপর্যপূর্ণ। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যদি শূন্য থাকে তাহলে কি হবে, তাই তো। বাকি সমস্ত রুলগুলো হবে শূন্য থাকলে কি হবে, শূন্য না থাকলে তো এগুলো হবে। এবার হচ্ছে শূন্য থাকলে কি হবে। 2 নম্বরটা লিখ। চুপ, তা তুই পড়ে দে আজকে, আজ কৌশিক পড়ে দিচ্ছে আজকে।
লিখ, দুটি অশূন্য অঙ্কের মাঝে, দুটি অশূন্য অঙ্কের মাঝে, দুটি অশূন্য অঙ্কের মাঝের সমস্ত শূন্যগুলি, দুটি অশূন্য অঙ্কের মাঝের সমস্ত শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হবে। দুটি অশূন্য অঙ্কের মাঝের সমস্ত শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হবে। ঠিক আছে, 2 নম্বরটার উদাহরণ দেখ। মনে কর 2005, কার জন্ম হয়েছে 2005 সালে? তোর কত জন্ম তোদের? আচ্ছা 8-এ, 2008। এখানে এই যে 2, এটা হচ্ছে অশূন্য, মানে তাৎপর্যপূর্ণ। 8 এটাও অশূন্য, তাৎপর্যপূর্ণ। তাহলে 1 নম্বর নিয়ম অনুযায়ী 2 এবং 8 তাৎপর্যপূর্ণ। 2 নম্বর নিয়মে বলেছে দুটো অশূন্যের মাঝে যদি শূন্য থাকে তারাও তাৎপর্যপূর্ণ, মানে এই শূন্যটা তাৎপর্যপূর্ণ, এই শূন্যটা তাৎপর্যপূর্ণ। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা 4 হয়ে গেল দ্বিতীয় নিয়ম। হয়েছে? আচ্ছা, এবার হচ্ছে 3 নম্বর। এবার হচ্ছে আমি মাঝের শূন্যর কেসটা বলে দিলাম, আরও কেস আছে। একটা হচ্ছে সব থেকে বাঁ দিকের শূন্যগুলো, আর একটা হচ্ছে সব থেকে ডান দিকের শূন্যগুলো। ঠিক আছে, দাঁড়া, এবার লিখ, লিখ, সব থেকে বাঁ দিকের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। মানে এই নিয়ম অনুযায়ী আমি আবার একটা উদাহরণ দিচ্ছি। 0.002079 5। দেখ, আবার বলছি প্রথম থেকে। 2 হচ্ছে তাৎপর্যপূর্ণ 1 নম্বর নিয়ম অনুযায়ী, 7 তাৎপর্যপূর্ণ 1 নম্বর নিয়ম অনুযায়ী, 0 তাৎপর্যপূর্ণ 2 নম্বর নিয়ম অনুযায়ী, আর এই 3টে শূন্য তাৎপর্যপূর্ণ নয় 3 নম্বর নিয়ম অনুযায়ী। মানে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা 3। 4 নম্বর রুল। এবার 4 নম্বর রুল কি হবে? সব থেকে ডান দিকে শূন্য করো না, সব থেকে ডান দিকে শূন্য দুটো আবার কেস আছে। একটি দশমিক থাকে তাহলে, আর একটা যে দশমিক বিন্দু না থাকে তাহলে। সব থেকে ডান দিকে শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হবে যদি সংখ্যাটিতে দশমিক বিন্দু থাকে। যদি সংখ্যাটিতে দশমিক বিন্দু থাকে, তার তো একটা উদাহরণ প্রথমেই করলাম, 2.0, 2.00, 2.000 থাকলে তাৎপর্যপূর্ণ হবে। তখন ডান দিকে শূন্যগুলোর দাম আছে, ও বোঝাবে কত ঘর পর্যন্ত লিস্ট কাউন্ট। আর যদি দশমিক বিন্দু না থাকে তাহলে তাৎপর্যপূর্ণ হবে না। ও সাথেই লিখ, তাৎপর্যপূর্ণ হবে না যদি দশমিক বিন্দু না থাকে। এই নিয়ম অনুযায়ী 2.0700 আর 2.0700 এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? 1 2 3 4 5। কিন্তু এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1 2 3। বুঝতে পেরেছিস? দশমিক থাকলে ডান দিকে সবগুলো নিতে হবে, আর দশমিক না থাকলে ডান দিকে শূন্যগুলো বাদ, ওরা তাৎপর্যপূর্ণ নয়। যদি প্রথম অপশনটা 20 এর পরে দশমিক থাকতো তাহলে হতো। আমার 5 নম্বর নিয়ম লিখ। 5 নম্বর নিয়ম, যদি কোনো একটি সংখ্যার
কোনো একটি পূর্ণ সংখ্যার, যদি কোনো একটি পূর্ণ সংখ্যার ডান দিকে শূন্য, সংখ্যা মানে দশমিক হতে পারে, আর পূর্ণ সংখ্যা মানে দশমিক থাকবে না। যদি কোনো পূর্ণ সংখ্যার ডান দিকে শূন্য থাকে, মাইনাসে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা দুরকম, ধনাত্মক ঋণাত্মক। ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য থাকে। যদি কোনো একটি পূর্ণ সংখ্যার ডান দিকে শূন্য থাকে এবং সেটি পরিমাপ করে পাওয়া যায়, তাহলে শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হবে। উদাহরণটা দেখ তারপরে বকবি। মনে কর দেওয়া আছে একটা বস্তুর ভর পাওয়া গেল 300 গ্রাম। এবার বলবি আগের নিয়ম অনুযায়ী যেতে পূর্ণ সংখ্যা কোনো দশমিক নেই, ডান দিকে শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। কিন্তু এটা যেহেতু পরিমাপ করে পাওয়া গেছে, একক দেওয়া আছে, তার মানে হচ্ছে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা হচ্ছে 3। তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা 3। 6 নম্বর নিয়ম লিখ। মানে সোজা কথা, পূর্ণ সংখ্যায় একক দেওয়া থাকলে সব তাৎপর্যপূর্ণ, বাঁ দিকেগুলো নয়। কিন্তু বাঁ দিকে 0 কখনো তাৎপর্যপূর্ণ হয় না, সে একক দেওয়া থাক না থাক যাই হোক না কেন, দশমিক থাকুক দশমিক না থাকুক, এটা মনে রাখবে। বাঁ দিকে 0গুলো সবসময় তাৎপর্যপূর্ণ, মানে তাৎপর্যবিহীন আর কি, তাৎপর্যপূর্ণ সংখ্যা নয়। তাতে দশমিক থাক একক থাক না থাক, বাঁ দিকে 0 সবসময় বাদ। প্রবলেম হচ্ছে ডান দিকে 0 নিয়ে। ডান দিকে 0 দশমিক বিন্দু থাকলে বা একক লেখা থাকলে তাৎপর্যপূর্ণ, আর যদি দশমিক বিন্দু না থাকে, এককও কোনো না লেখা থাকে, তাহলে সেটা তাৎপর্যপূর্ণ নয়। এবার হচ্ছে মনে কর একটা বস্তু, দেখ 6 নম্বর নিয়মটা বলছি। মনে কর কোনো একটা বস্তুর ভর পেলি 4 কেজি। এবার তুই ভাবলি যে 4 কেজি গ্রামে লিখবো, তো 4 কেজি গ্রামে কত হবে? 4000 গ্রাম। এবার দেখ এই 4000-এ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? এখানে কটা? এই নিয়মে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বাড়ানো যায় না। মানে বস্তুটার ওজন মাপার সময় যদি কেজির বাটখারা ইউজ করা হয় তাহলে কেজিতেই লিখতে হবে। আর তুই যদি কেজি থেকে গ্রাম লিখতে চাস, তার নিয়ম হচ্ছে এইভাবে নয়, তার নিয়ম হচ্ছে 4 × 10⁻³ গ্রাম। এইভাবে লিখলে বোঝা যাবে, মানে এই 4000 গ্রাম আর 4 × 10⁻³ গ্রাম যদিও একই সংখ্যা বোঝায়, কিন্তু 4000 গ্রাম মানে হচ্ছে এর পরিমাপটা নেওয়ার সময় গ্রাম বাটখারা নেওয়া হয়েছে, যে বাটখারাগুলো নেওয়া হয়েছে সেটা গ্রামে ছিল। আর এইটাতে বোঝাবে যে কেজিতে নেওয়ার পর ওকে গ্রামে কনভার্ট করা হয়েছে, তাই 10⁻³ লেখা। ফিজিক্সের নিয়মই হচ্ছে তুমি যে স্কেলে পরিমাপ করেছো সেই স্কেলের মানটাই লিখবে। যদি এসআই বা সিজিএসে কনভার্ট করতে চাও তো 10⁻³ ইউজ করো। মিটার থেকে সেন্টিমিটার 10⁻² দিয়ে মাল্টিপ্লাই করো। হ্যাঁ, আর মানে কি? ওয়াট। ওয়াট মানে জুল পার সেকেন্ড। ওয়াট কোত্থেকে এলো আবার এখানে আলোচনা করতে করতে? হ্যাঁ, তাহলে লিখ যে এককের পরিবর্তন করে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বাড়ানো বা কমানো যায় না। এককের পরিবর্তন করে তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা বাড়ানো বা কমানো যায় না। এককের পরিবর্তন করে তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা বাড়ানো বা কমানো যায় না। এবার লিখ তাহলে যে কোনো একটি পরিমাপ ওর সাথেই লিখ, কোনো একটি পরিমাপ করা রাশির একক পরিবর্তন করতে হলে কোনো একটি পরিমাপ করা রাশির
একক পরিবর্তন করতে হলে কোনো একটি পরিমাপ করা রাশির একক পরিমাপ করতে হলে হ্যাঁ একক পরিবর্তন করতে হলে 10-এর ঘাত ব্যবহার করতে হবে। ঘাত মানে পাওয়ার তো নাকি রে, 10-এর ঘাত ব্যবহার করতে হবে। তা 10-এর ঘাত কী ব্যবহার হবে? গ্রাম থেকে কেজি মানে কি করতে হবে? 10⁻³ কেজি থেকে গ্রাম করলে 10⁻2 3 + 3। গ্রাম সেন্টিমিটার থেকে মিটার করতে হলে 10⁻², আর মিটার থেকে সেন্টিমিটার করতে হলে 10⁻+2। ঠিক আছে, তাহলে এখান থেকেই আমার চলে আসবে 7 নম্বর। এখানে একটাই হবে। হ্যাঁ, এখান থেকে আমার 7 নম্বর রুল চলে আসছে যে এই যে 10-এর পাওয়ারের 3 যে সংখ্যাগুলো আছে এগুলোর কোনো তাৎপর্য নেই। তো লিখ 7 নম্বর, লিখ 7 নম্বর পয়েন্ট লিখ যে 10-এর ঘাতে যে অঙ্ক থাকে বা সংখ্যা থাকে, 10-এর ঘাতে যে সংখ্যা থাকে সেটি অতাৎপর্য, সেটার কোনো তাৎপর্য নেই। 10-এর ঘাতে যে সংখ্যা থাকে সেটির কোনো তাৎপর্যবিহীন, যা খুশি লিখ। সেটি তাৎপর্যপূর্ণ নয়, তাৎপর্যবিহীন। হয়েছে? এই বুঝতে পারছিস? হয়েছে? বোঝা গেছে? 8 নম্বর হচ্ছে লাস্ট। 8 নম্বর হচ্ছে লাস্ট। নেক্সট হচ্ছে লিখ কোনো সংখ্যা, আচ্ছা কাউন্টেবল মানে কি বলতো? বাংলায় কি হবে? কাউন্টেবল, মেজারেবল নয়, কাউন্টেবল। আমি বলতে চাইছি হচ্ছে যেগুলো গোনা যায়। যেমন বললে এই ঘরের লোক সংখ্যা কত, তো কটা হবে? 1 2 3 4 5 6। আমি কি তাহলে 6টা। তো যেগুলোকে কাউন্ট করা যায় আর কি, গোনা যায়। লিখ কোনো সংখ্যা যেটিকে গোনা যায়, কোনো সংখ্যা যেটিকে গোনা যায়, ব্র্যাকেট লেখাটা কাউন্ট করা যায়। কাউন্টেবল গোনা যায়। সেখানে অসীম সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক থাকে। সেখানে অসীম সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক থাকে। পারবি না তো? অঙ্ক সংখ্যা তো একটাই হয় না, অসীম একটাই সংখ্যা, তার মধ্যে অঙ্ক অসীম থাকে। তো এই মনে ঘরের মধ্যে লোক সংখ্যা কত আছে? 6 জন। তাহলে কি বলবো আমি? লোক সংখ্যা সমান 6। এটা কেউ মনে করে ভাবলো যে দশমিক বিন্দু দিয়ে লিখবো, তো দশমিক বিন্দু দিয়ে 6.0 লিখতে পারে কি পারে না? দেখ 6.0 লেখা যাবে তখনই যদি আমি একদম নিশ্চিত হই যে দশমিকের পর কোনো সংখ্যা নেই, তাহলে 0 লিখতে পারি। এরপর লোকের সংখ্যা, এটা কি 6.1 বা 6.2 হতে পারে? আমার অর্ধেকটা কেটে পরে ঘরে ঢুকিয়ে দিল, বাকিটা বের করে দিল বাইরে। তা লোকের সংখ্যা তো অর্ধেক হবে না, তার মানে আমি 6.0 লিখতে পারি, 6.00 লিখতে পারি, 6.00 লিখতে পারি, যত খুশি শূন্য আমি লিখতে পারি, একদম অসীম সংখ্যক। এবারে নিয়ম হচ্ছে যে দশমিক বিন্দুর পর শূন্যগুলি হচ্ছে তাৎপর্যপূর্ণ। যেহেতু আমি দশমিক বিন্দুর পর অসীম সংখ্যক শূন্য লিখতে পারি, তাই এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে অসীম। তার জন্য গোনা যায় এমন সংখ্যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে অসীম। 1 নম্বরটাই বল।
তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা আছে এবং নিয়ম বলবি, যটা নিয়ম ব্যবহার হচ্ছে। 7টা। আচ্ছা, 7টা তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে। এর বল এখানে 7টা তাৎপর্যপূর্ণ অঙ্ক বললি কোন কোন নিয়ম ইউজ করছি, নিয়মগুলো বল। দাদা তোকে বললি আমি নিয়মগুলো দেখবো। আমি নিয়মগুলো দেখবো। দেখবি মানে প্রথমত হচ্ছে সবগুলো হচ্ছে অশূন্য সংখ্যা আছে। তুই এক এক করে বল 2টা তাৎপর্যপূর্ণ কেন। অশূন্য সংখ্যা, 7, অশূন্য সংখ্যা, 4, অশূন্য সংখ্যা, 3, অশূন্য সংখ্যা, এই শূন্যটা, দুটো অশূন্য সংখ্যা রয়েছে শূন্য, এইটা, আর ডান দিকে দশমিকের পরের সংখ্যাগুলো তাৎপর্যপূর্ণ। ব্যাস হয়ে গেছে। এইবারে কৌশিক এইটা বল 2 নম্বরটা। তা এর কটা হলো আনসার? 1 2 3 4 5 6 7, এর 7টা। এর কটা হবে? 3টি। এর নিয়ম বল। স্যার একটু তোলা দশমিকের পরে শূন্য দাঁড়ান বলছি। আর তোকে ওই ভাষাটাই বলতে হবে না, তুই নিজের মতো করে বল, তাইলেই হবে। হুম, একটা স্যার অশূন্য সংখ্যা, একটা অশূন্য সংখ্যা হলো, 3টে অশূন্য সংখ্যা, 3টা অশূন্য হলো, আর স্যার দুটো স্যার অশূন্য মাঝে শূন্যটাও তাৎপর্যপূর্ণ, 3টে হয়ে গেল। আর বাকিগুলো বাকিগুলো নয় কেন? ধরতে নাই কেন? বাঁ দিকে শূন্য হচ্ছে না। একেবারে বাঁ দিকে সমস্তগুলো অতাৎপর্যপূর্ণ হয়। ঠিক আছে, তাহলে এগুলো তাৎপর্যপূর্ণ নয়। আচ্ছা, এইবারে বল চম্পা বল 3 চারটি। দুটো কত বলেছে? 4টি। একই নিয়ম, অশূন্য 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 আর পাওয়ার থাকলে তাৎপর্যপূর্ণ হয় না। এবার একে বলো সান্ত্বনা বল, এইটা 3টে অশূন্য 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 পাওয়ার থাকলে তাৎপর্যপূর্ণ হয় না। আর অয়ন বল কটা? 1 2 3 4 5টা। বাঁ দিকে শূন্যটা নয়, একদম বাঁ দিকে শূন্য তাৎপর্যপূর্ণ হয় না, বাকিটা তাৎপর্যপূর্ণ। তো এখানে হলো 3টে, এখানে হলো 1 2 3 4 বেশ ঠিক আছে। ঠিক আছে। তা এই হচ্ছে উত্তর। উত্তরগুলো লিখলি? হ্যাঁ। এই হলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, বুঝতে পেরেছিস? এইবার বল পরের টপিক। এবার পরের টপিক আছে আমাদের অনুসন্ধি শিক্ষার্থী। স্যার আমাদের তো প্রবলেম আছে। আসন্ন মানে ক্রম। প্রথমে আসন্ন মানটা বুঝ, কি প্রবলেম আছে। দেখ, প্রবলেম থাকবে ক্লাসের শুরুতে বলবি, নয় শেষে বলবি। আমি শেষে বলছি। এখানে কোনো প্রবলেম আছে? এই অঙ্ক সংখ্যা নেই। হ্যাঁ ক্লাসের মাঝখানে কোনো প্রবলেম শুনবো না, ঠিক আছে। হয় শুরুতে নয় শেষে। হ্যাঁ শেষে। আসন্ন মান নিয়ম আছে, বিশেষ করে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তত দশমিক পর্যন্ত লেখা যাবে না যদি না যে যন্ত্র দিয়ে মাপছিস সেটা দিয়ে মাপা যায়। মনে কর তুই একটা বস্তুর দৈর্ঘ্য মাপলি সাধারণ স্কেল দিয়ে, কত পাবি? 7.2 পেলি, আর একটা 7.1 পেলি। ঠিক আছে, এবার ভাবলি যে এই দুটো নিয়ে গড় করব, দুটো নিয়েই গড় করবি। তো গড় মান কত হবে? 7.2 যুক্ত 7.1 ভাজিত 2 ইকুয়াল টু হবে কত? 14.3 ভাজিত 2, 2 7 14, 2 1 2, 2 5 10। তা বল আনসার কত হলো? 7.15। কিন্তু আনসারে 7.15 লেখা যাবে না। কেন 7.15 লেখা যাবে? কারণ আমার স্কেলটাতে আমি 1 ঘর পর্যন্ত মাপতে পারি, স্কেলে আমি 1 ঘর পর্যন্ত মেপেছি, আর উত্তরে আমি লিখছি 2 ঘর পর্যন্ত। তো লোকে দেখে ভাববে আচ্ছা এই তাহলে ভার্নিয়ার ক্যালিপাস দিয়ে মেপেছে। যদি তুই মেপেছিস সাধারণ স্কেল দিয়ে, তুই ভার্নিয়ার ক্যালিপাস নামও শুনেছিস কোনোদিন হয়তো, ও ভাববে ভার্নিয়ার ক্যালিপাস দিয়ে মাপা পড়ে, তাহলে এটা তার কারণ দ্বিতীয় দশমিক ঘর পর্যন্ত রয়েছে। তো এইরকম লেখা যাবে না।
তখন কি করতে হয়, তখন লাস্টের 5টাকে বাদ দিতে হয়। এবার লাস্টের সংখ্যাকে যে বাদ দিয়ে দেবো মানে লিখবো না এমন নয়, কিন্তু তার একটা নিয়ম আছে। মনে কর তোর আসছে 7.19 আর তোকে বললো যে লিখতে হবে এই পর্যন্ত, তো এটাই দিয়ে আর এক ঘর বেশি হতো তো 7.2 হয়ে যেত। তা আনসার লেখার সময় কিন্তু তখন দেখতে হবে যে 7.1 লিখবো না 7.2 লিখবো। আর এই নিয়মটাকেই বলা হয় আসন্ন মান নির্ণয় করার নিয়ম। তো 3টি নিয়ম আছে, একটা হচ্ছে সব থেকে 5-এর কম, 5-এর বেশি, আর 5 হলে কি হবে, ঠিক আছে? তো লিখ নিয়মগুলো, লিখ আসন্ন মান নির্ণয় করার নিয়ম। 2টো জানিস কিন্তু একটা জানিস না। 5 থাকলে কি হবে জানিস না? না না, 5 থাকলে 1 ঘর বাড়বে না বাবা, নিয়ম আছে তার জন্য। আসন্ন মান শুধু লিখবো, মানে ক্রম লিখবো না? না, শুধু আসন্ন মান, মানের ক্রম পরে বলবো। আসন্ন মান ইংলিশটা কি স্যার এটা? রাউন্ডিং অফ, রাউন্ড অফ বলে না 2 দশমিক স্থান পর্যন্ত লিখো। অর্ডার আর এখানে কি লিখবো? নিয়ম। হ্যাঁ, আসন্ন মান নির্ণয় করার নিয়ম, আসন্ন মান বা আসন্ন মান লেখার নিয়ম, আসন্ন মান লেখার নিয়ম। দেখ আসন্ন মান কি করে লিখতে হবে। তো নিয়মটা কি, মনে কর একটা সংখ্যা আছে 2.2361, আরেকটা সংখ্যা আছে 2.23.261। তোকে মনে করো বলা হলো যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করো। কত লিখতে হবে এটা? 2 দশমিক স্থান, 2 দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে। তাহলে এইটার যদি আমি দেখি 2 দশমিক স্থান, তার মানে আমাকে 2.23 লিখতে হবে। আর এই যে 6, 8, 1 আছে, এটা কি করতে হবে? বাদ দিতে হবে। যেটাকে বাদ দিতে হবে তার প্রথমেই কি আছে সেটাই দেখতে হবে একমাত্র। তো যেটাকে বাদ দিতে হবে সেটা হচ্ছে 6, যেটাকে বাদ দিতে হবে সেটা যদি 5-এর থেকে বেশি হয় তাহলে এখানে 1 বাড়িয়ে দিতে হবে। তো এটা হচ্ছে 5-এর থেকে বেশি, তা যেটাকে বাদ দিতে হবে সেটা যদি 5-এর থেকে বেশি হয় তাহলে এখানে 1 যোগ হয়ে যাবে এবার লাস্ট ঘরটাতে, মানে 2.24 হয়ে যাবে। তাহলে 1 নম্বর তাহলে লিখ যে অঙ্কটিকে বাদ দিতে হবে বা যে অঙ্ক থেকে বাদ দিতে হবে, এই যে কোন অঙ্কগুলো বাদ দিতে হবে? 6, 8, 1 বাদ দিতে হবে। তা 6, 8, হ্যাঁ, যে অঙ্কটিকে বাদ দিতে হবে, যে অঙ্কটিকে বাদ দিতে হবে সেটি যদি 5-এর বেশি হয়, সেটি যদি 5-এর বেশি হয় তাহলে আসন্ন মান করার সময় সব থেকে ডান দিকের সংখ্যাটির সাথে 1 যোগ করতে হবে। সেই সময় আসন্ন মান করার সময় সব থেকে ডান দিকের সংখ্যাটির সাথে 1 যোগ করতে হবে। ডান দিকের সংখ্যা বলতে একদম ডান দিকের নয়, যেটা রাখবি তার ডান দিকেরটা। হয়েছে? হয়েছে? আচ্ছা, আর যদি 5-এর কম হয় তাহলে কি করতে হবে? 1 বিয়োগ,
যদি 5-এর কম হয় তাহলে যা ছিল তাই থাকবে। যদি 5-এর কম হয় তাহলে যা ছিল তাই থাকবে, তখন কোনো বিয়োগ টিয়োগ দেওয়ার ব্যাপার নেই। তাহলে লিখো যদি কম হয় এবং 5-এর কম হলে যা ছিল তাই থাকবে। আরে একসাথেই লিখ, ওটা আবার আলাদা বলিস কেন? যদি 5-এর কম হয় তাহলে যা ছিল তাই থাকবে, কোনো পরিবর্তন করার দরকার নেই। যে সংখ্যাটি ছিল সেটি থাকবে। হ্যাঁ, এইটা কেন আমি বুঝিয়ে দিচ্ছি, যে এটাই বাড়াচ্ছি কেন আর ওটাই বাড়াচ্ছি না কেন। হ্যাঁ, 5-এর কমে বাড়াবো না কেন তাহলে? বুঝ তবেই মনে থাকবে একদম, না ভুলে যাবি, নিয়ম মুখস্থ করবি ভুলে যাবি। সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে কর সংখ্যাটা হচ্ছে 2.23 আর আরেকটা সংখ্যা আছে 2.28। তোকে বলা হয়েছে 1 দশমিক স্থান পর্যন্ত লিখো। এটাকে 1 দশমিক স্থান পর্যন্ত লেখার জন্য 1 দশমিক স্থান মানে কি, হয় আমি 2.2 লিখব অথবা 2.3 লিখব। ঠিক, হয় 2.2 নয় 2.3। আসলে 2.2 লেখা মানে 2.20 লেখা, আর 2.3 লেখা মানে 2.30 লেখা। মনে কর তুই নিয়ম টিয়ম জানিস না, কিছুই জানিস না, কি করবি, যে সংখ্যাটাকে ড্রপ করতে হবে, মানে তুই লিখবি 1 দশমিক স্থান পর্যন্ত, মানে 3 যেখানে রয়েছে এখানে একবার 0 লিখে দিবি, একবার 0 লিখে দিবি, এটা একই রাখবি, 1 বাড়িয়ে দিবি। এবার হচ্ছে যুক্তি, যে কোনটা লিখব, এটা না এটা। দেখতে হবে যে এই যে এখানে 20 হয়েছে আর এখানে 30 হয়েছে, 23-এর কাছাকাছি কোনটা? 23-এর শব্দের কাছে কি হয় 20, তার মানে এটা হবে আনসার, মানে আনসার হবে 2.2। হয়েছে? এইখানে দেখ 2.28 আছে, এর দুটো অপশন, হয় আমি 2.2 লিখবো আর নয় আমি 2.3 লিখবো। 0 দিয়ে দে, 0 দিয়ে দে। এবার দেখ এটা 20, এটা 30, 28-এর কোনটা কাছাকাছি? 30, তো এটা হবে আনসার। বুঝতে পেরেছিস? এবার মনে কর আছে 2.25 2.25 আসন্ন মান কত করতে হবে না 1 দশমিক স্থান পর্যন্ত। তো 1 দশমিক স্থান পর্যন্ত 2.2 বা 2.3। এবার হচ্ছে পরের সংখ্যাটা কত আছে, 5 আছে। তো 5 মানে কি এক্স্যাক্টলি 5। যদি আমি এখানে 0 বসাই আর এখানেও 0 বসাই, 25 নিই, তো 25-এর দুদিকে একই, তো তখন পরেরটাকেও দেখতে হবে 51, তাহলে আরেকটা 0 দিয়ে দে, আরেকটা 0 দিয়ে দে। এবার বল 251, 200 আর 300। 251 কার কাছাকাছি? 250 মাঝে, 51 মানে 300-র দিকে, তাহলে এর আনসার হবে 2.3। সমস্যাটা হয় যদি 1 না থাকে, একদম যদি 2.25 থাকে আর কিচ্ছু নেই। এবার দেখ তুই 2.2ও লিখতে পারিস, আবার 2.3ও লিখতে পারিস। এবার তুই যদি 0 লিখিস আর 0 লিখিস, এটা 25 আছে, এখানে 20 আছে, এখানে 30 আছে, দুদিকে 5 ঘরের ডিফারেন্স। এখন কি হবে না, এটার জন্য একটা এই যুক্তি খাটবে না। এখানে কি তার একটা নিয়ম করা হয়েছে, যে একটা নিয়ম সবাই ফলো করব, কি না এই আগের সংখ্যাটা যদি যুগ্ম সংখ্যা হয় তা যা ছিল তাই রেখে দেবো, কিন্তু যদি অযুগ্ম হয় তাহলে 1 বাড়িয়ে দেবো। যুগ্ম করার নিয়ম, যে যুগ্ম করতে হবে। 5 যদি থাকে তাই যুগ্ম করতে হবে, মানে এটা 2.2 হবে, এটা হবে আনসার। যদি থাকতো 2.15 তখন আনসার হয়ে যাচ্ছে অযুগ্ম, লাস্টে শুধুমাত্র 5ই আছে আর কিছু নেই, তাহলে হয়ে যাবে 2.2। এবার যদি এমনও থাকে যে 2.1 বা 2, তারপরে 5, তারপরে 0 0 0 0 0 0 0 দিয়ে 1 এখানে একটা, তখন কিন্তু ধরতে হবে এটা বেশি,
মানে এটা 3 হবে, তখন তখন কিন্তু 3ই হবে, তখন এটা 2.3 হয়ে যাবে। মানে এই নিয়মটা, তখন তুই সবার শেষে একটা কাজ করবে। ওটাও কাজ করবে, ওটাও তো একটা বাড়ি দিচ্ছে ওপর দিকে, বুঝতে পেরেছিস? তা এই হচ্ছে রাউন্ড অফ করার পদ্ধতি, মানে এইভাবে আসন্ন মান বের করা হয়। কোনো ডাউট আছে? না আচ্ছা কত নোংরা বসাটা আমি হেঁচে দিই। আমারই তো পেন। আচ্ছা নোংরা তো বসা অ্যালকোহল থাকে ওটা। কি থাকে? অ্যালকোহল। এই পেন অ্যালকোহল থাকে? হ্যাঁ তো থাকে না। গন্ধটাতে বুঝতে পারা যায়। আমি আমি তোমাকে মুখে বলতে বাবা আমি চাই তো। বিকাশের কাজ করবে। এটা যদি হয়ে গিয়ে থাকে, এবার হচ্ছে কি কি আছে যেন, অর্ডার অফ ম্যাগনিটিউড কি বলে জানো এটাকে? ওটাকে মানে ক্রম। মানের ক্রম। তারা ম্যাগনিটিউড। এবারে দেখ মানের অর্ডার অফ ম্যাগনিটিউড আদে এই কোথায় রয়েছে? কম। রিজার্ভাইজেশন অফ দা এই যেটা বহুত করছে। অর্ডার অফ ম্যাগনিটিউড। শুন, ব্র্যাকেটে ইংলিশগুলো দেওয়া আছে, ওগুলো দেখে রাখ। আছে 1.26 ইন্টু 10⁻³ এখানে 1.26 আর 10-এর পরে কত আছে? 3। তো এই যে 3 আছে, এটাকে বলা হয় মানের ক্রম। মানে এখানে এর মানের ক্রম হচ্ছে 3, ওটা পাওয়ারটা পাওয়ারটা। এখানে মানের ক্রম হচ্ছে 3, কিন্তু সাবধান, নিয়ম আছে। মনে কর আছে 9.2 ইন্টু 10⁻⁴, এর মানের ক্রম 4 নয়। নিয়ম অনুযায়ী আর কথা। নিয়ম হচ্ছে দেখতে হবে 5-এর বেশি না 5-এর কম। আবার পাঁচ। বলছি এই ভিডিওতে আমাদের লেখা হয় না এই কেসটা। বুঝি তো গেছে সবার কে? এই গালি ছিল 5 হলে যদি এটা 10-এর, দেখ নিয়ম হচ্ছে যে সামনের যে সংখ্যাটা আছে এটাকে কোনো সংখ্যায় রাখা যাবে না, হয় 1 লিখতে হবে, নয় 10 লিখতে হবে, দুটোর মধ্যে একটা, যার কাছাকাছি সেটা লিখতে হবে। তো বল 9.2 কার কাছাকাছি? 10-এর কাছাকাছি না 1-এর কাছাকাছি? তা এটাকে লিখবো নিয়ারলি ইকুয়াল টু 10 ইন্টু 10⁻⁴, মানে হচ্ছে 10⁵। তার মানের ক্রম কত হলো? তাই হবে। হ্যাঁ, এইটা পাঁচের বেশি হলে মানের ক্রম যদি বের করতে হয় 6টাকেও 10 লেখা যায়, শুধু ক্রম বের করতে হবে, মান তো নয়, মানের ক্রম বের করতে হবে। পাঁচ থাকলে গন্ডগোল। 5 থাকলে নিয়ম হচ্ছে এখানে 5 শুদ্ধ 1 ধরা যায়, এখানে কোনো রকম বাউন্ডারি নেই, মানে 1 থেকে 5 পর্যন্ত সব one। হচ্ছে 1, আর 6 থেকে 10 পর্যন্ত হচ্ছে 10। আর তুই ভাবেন যে আমি 6টাকে 10 লিখছি, ভুল হচ্ছে, তাও হচ্ছে না, তুই তো মানের ক্রম লিখছিস, মানটা তো নয়। কত অর্ডারের 10-এর পাওয়ারটা কত, মানের ক্রম বলা হয়। তার মনে কর আছে এখানে 5.2 ইন্টু 10⁻⁵, মানের ক্রম লিখলে এই সংখ্যাটা 5-এর থেকে বেশি, মানে এটা লিখবি 10। 5.1 থেকে 10 এ যাবে। 5.01 থাকলেও 10 হয়ে যাবে, 10⁻⁴ হয়ে গেল। মনে করা আছে 2.6 ইন্টু 10⁻⁻11, 2.6টাকে লিখবো 1 ইন্টু 10⁻⁻11, মানে হয়ে গেল 10⁻⁻11। তার মানের ক্রম কত? -11। আলোর গতি হচ্ছে, শূন্য মাধ্যমে আলোর গতি হচ্ছে 2.99 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। যদি বলা হয় এই গতিবেগের মানের ক্রম কত, মানের ক্রম থেকে বোঝা যায় এটা কত বেশি বা কত কম, এক্সাক্ট মানটা নয়, যে কতটা 10-এর পাওয়ার দিয়ে বোঝা যায়। তো এখানে 2.99 5-এর থেকে কম, এটা 1 বসে যাবে, 10⁸। তা মানের ক্রম কিন্তু 10⁸ নয়, মানের ক্রম হচ্ছে 8। 8 মানের ক্রম 8 মানে হচ্ছে 10-এর পর 8 বসবে। কমা। দাঁড়া, ইলেকট্রনের ভর হচ্ছে
9.1 ইন্টু 10 পাওয়ার -31 কেজি। এর মানের ক্রম কত হবে? -31 ধ্যাৎ, -32 9.1 10 হয়ে যাবে। এটা হয়ে যাবে 10 ইন্টু 10 পাওয়ার -31 সমান হবে 10 পাওয়ার -31 আর 10 পাওয়ার 1 আছে +1 ইকুয়াল টু 10 পাওয়ার -30। যা এখানে তো যোগ হবে না, তো -31 + 1 ইকুয়াল টু -30 হয়, 32 হয় কি? তাহলে বল, কোনো ডাউট আছে কি? ওর আগে ডাউট আছে আমি স্যার 2.6 টা আমি বুঝতে পারলাম না। ওটা এই একটা যে টাকা এটা নিল। 2.6টা 5-এর থেকে কম তো 1 লিখবো। পাই নিয়ে সম্পর্ক 5 কে যদি না লিখ কিছু 5-এর দুই চেঞ্জ হবে। হ্যাঁ, হয় 1 নয় 10, 5 বা তার কম হলে 1, 5-এর বেশি হলে 10, 5 হলেও একই হবে। 5 অবধি 1 5 হলো 1। হ্যাঁ, 1 থেকে মানে 1 থেকে 5 1 0 মানে 0.1 থেকে 5 পর্যন্ত একই ধরা যাবে ওটাকে। শুধু 5 * 10⁸ তাহলে ওটা 1। 1 থেকে হ্যাঁ, আর যদি 5.1 থাকে তখন ওটা 10। হুম দাঁড়া এবার একটা অঙ্ক দেবো। মনে কর আছে 0.4 ইন্টু 10⁶। বল এর মানের ক্রম কত হবে? 6 না যে 5 এর কমই আছে না আচ্ছা প্রথমে 0.4 0 পয়েন্ট রাখা যাবে না, 1 থেকে 5-এর মধ্যে বলেছি। আমরা 4 বাই 1। তাহলে এটাই প্রথমে করতে হবে। 0.4 মানে কত? 4-এর 10 10 মানে 4 ইন্টু 10⁵। এইবারে এটা ফর্মে এসছে পুরো দশমিক। তাহলে কত হবে? 4 মানে হচ্ছে 5-এর থেকে কম, তার মানে এটা তো 1 হয়ে যাবে, তাহলে 5। তাই নিয়ম কি হবে? দেখ আমি নিয়ম বলছি, মানে ফর্মুলা বলছি। ফর্মুলা হচ্ছে যে কোনো একটা সংখ্যার স্ট্রাকচার যদি এরকম হয় যে m ইন্টু 10⁻n, m একটা সংখ্যা, 10⁻n একটা সংখ্যা, এটা যদি সংখ্যা হয় তো মানের ক্রম কত হবে? মানের ক্রম হবে দুটো অপশন, n যদি m এর মান কত হয় না, যদিটা তাই লিখি, যদি m লেস গ্রেটার দেন ইকুয়াল টু 1 বা লেস দেন ইকুয়াল টু 5, এটা যদি হয়, আর ক্রমটা n+1 হয়ে যাবে যদি mটা 5-এর থেকে বড় হয় কিন্তু 10-এর থেকে কম বা সমান হয়। দেখ এটা বুঝতে পারলি কি না? এই এটা বুঝতে পারলি না? দেখ দেখি n তো বুঝতে পারলাম না n+1 এর হচ্ছে ও এর সাথে যে স্যার 1 যোগ হয় লেখা হলো 5 ওরা ঠিক আছে। এই যে 2.1 ইন্টু 10⁶, এটার মানে হচ্ছে যে এখানে m ইকুয়াল টু হচ্ছে 2.1 আর n ইকুয়াল টু হচ্ছে 6। এবারে m যদি 1 থেকে 5-এর মধ্যে হয়, এটা 1 থেকে 5-এর মধ্যেই আছে, তখন উত্তর হবে n মানে 6। যদি এখানে 6.1 থাকতো 5 এর বেশি আছে মানে 10 তাহলে 5-এর বেশি হচ্ছে, তখন এটা n+1 হয়ে যাবে, মানে আনসারটা 6+1 হয়ে 7 হয়ে যাবে। তো এটা মনে রাখার দরকার নেই, যেটা বললাম বুঝেছিস সেটা দিয়ে করবি। বোঝা গেছে? মানের ক্রম বোঝা গেছে? একটা হচ্ছে সঠিকতা, সঠিকতা তো স্যার একটি মান থাকবে আর ওইটাতে স্যার একাধিক থাকবে নাকি? একটা হচ্ছে যথার্থতা। সঠিক মানে সঠিক
না সঠিকতাতে তোর একটি মান, যথার্থতাতে তোর একাধিক মান। দেখলে সব পড়া আছে। সঠিক আর যথার্থ, সঠিক মানে একটি মান নয়, আর যথার্থ মানে অনেকগুলো মান নয়। সঠিক আর যথার্থ বোঝার জন্য একটা মান অনেকগুলো মানের ব্যবহার হচ্ছে। ওইটাই বলতে চাইছি আমি। সঠিক মানে কি? সঠিক মানে হচ্ছে জিনিসটা ঠিক না ভুল। আরে মনে তোরা পড়তে এলি না, ভুল তোরা আমাকে পড়তে এলি না, ঠিক আছে? অসঠিক। তো পড়, হতে পারে কোনো কারণ। শোন, এই ঠিক আছে। তোরা যদি পড়তে না আসিস, আমাকে জিজ্ঞেস করলাম যে কেন পড়তে আসিস নি, তোরা সত্যি কথা বললি যে সেই দিন এক অয়নের চাকায় পাংচার হয়ে গিয়েছিল, তো ও আসতে পারলো না, তাই আমরা সবাই এলাম না। এটা হচ্ছে সঠিকতা, মানে সঠিক উত্তর। আমরা যথার্থতা কি? যথার্থতা মনে কর তোরা অন্য মিথ্যে কারণ ঠিক করলি, মানে সবাই মিথ্যে কথা। এবং জিজ্ঞেস করছি, তোকে জিজ্ঞেস করলাম যে বল আসিস নি, একটা গল্প শুনেছিস তো যে একটা স্কুলে পরীক্ষা আছে, হ্যাঁ শুনেছি। তো পরীক্ষাতে আমরা শুনি। শোন, একটা স্কুলে পরীক্ষা আছে, তো পরীক্ষাতে 4টে বন্ধু মিলে সিনেমা দেখতে গেছে। নেড়ে ওর বলছে তা পরীক্ষা দেওয়া তো হলো না, তাহলে আমাদের পরীক্ষা নিতে হবে। প্রফেসর গিয়ে বলছে যে পরীক্ষা নিতে হবে। বলছে কেন তো আসনি কেন? বললো গাড়ির চাকা পাংচার হয়ে গেছিলো। বলছি ঠিক আছে, তোর পরের দিন এসে পরীক্ষা নেবো। পরের দিন এসছে, 4 জনকে 4টে আলাদা রুমে বসিয়েছে। পরীক্ষায় কোশ্চেন আছে, এবারে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে একটাই প্রশ্ন, নিজের নাম লিখো, এসব রোল নম্বর লিখো, না একটি প্রশ্ন, গাড়ির চাকার কোন চাকাটি পাংচার হয়েছে সেটা লিখো। এই 4 জন 4টে রুমে, এর কেউ মিথ্যে বললে কেউ সামনের বাঁ দিক লিখবে, কেউ পিছনের বাঁ দিক লিখবে, কেউ সামনের ডান দিক, একই তো হবে না, একই চান্স খুব কম। তো এই যে আলাদা আলাদা আনসার হচ্ছে, মানে উত্তরটি যথার্থ নয়। তো যন্ত্রের সঠিকতা বলতে বোঝায় যে যন্ত্র কতটা সঠিক মান দিচ্ছে, আর যথার্থতা বলতে বোঝায় যে অনেকগুলো পরিমাপ করলে পরিমাপের মানগুলো কত কাছাকাছি, সেটা হচ্ছে যথার্থতা। যন্ত্র সঠিক না হলেও কিন্তু যথার্থ হতে পারে। মনে কর তুই কী করেছিস, মনে কর দোকানদার আছে, 100 গ্রামের একটা বাটখারা আছে, পিছন দিক থেকে সিসাটা থাকে হেভি করার জন্য বার করে দিয়েছে, 100 গ্রামটা হয়ে গেছে 70 গ্রাম। তো কোনো বস্তু নিলে কী হবে, 100 গ্রামের জায়গায় কী পাবি, 70 গ্রাম পাবি। মানে সঠিক পাচ্ছিস কি? সঠিক পাচ্ছিস না। কিন্তু একই জিনিসকে বারবার মাপছিস, কখনো 70 দেখাচ্ছে, কখনো 71 দেখাচ্ছে, কখনো 69 দেখাচ্ছে, কখনো 70.5 দেখাচ্ছে, মানে একই কাছাকাছি মান দেখাচ্ছে, মানে পরিমাপটা যথার্থ। বুঝতে পেরেছি? যন্ত্র যদি ঠিক থাকে, যদি স্কেল সামান্য সরে গিয়ে থাকে, তাহলে সঠিক মান পাবি না, কিন্তু যথার্থ মান পাবি সবসময়। যথার্থতা বলতে বোঝায় বিভিন্ন পরিমাপ করা মানগুলি কত কাছাকাছি, সেটাকে যথার্থতা বলা হয়। আর যথার্থতা সব থেকে পিওর হবে যে মনে কর তুই একটা বস্তুর দৈর্ঘ্য মাপছিস, প্রথমবার পেলি 5.5, দ্বিতীয়বার 5.5, তৃতীয়বার 5.5, 4 নম্বর বারেও 5.5, 5 নম্বর বারে 5.5, মানে একদম যথার্থ ভ্যালু পেয়েছিস। সঠিক কিনা বলতে পারবো না, মনে করতে 5.5 পাচ্ছিস, গিয়ে বললে 5.5 পেয়েছি 5 বারই, স্যার বললো না ওটা দৈর্ঘ্য 6 আছে, তুমি ঠিক করে বোঝাও, মানে তোর মানটা যথার্থ কিন্তু সঠিক নয়। যদি তুই 6 পাস, মানে যেটা দেয়া এর কেন ভুল হচ্ছে না? ভুল হওয়ার কারণ হচ্ছে যে ইনস্ট্রুমেন্টের একটা শূন্য ত্রুটি ছিল, সেটা তুই ধরতে ভুলে গেছিস, এটা আমার ভুল। সেটা তোর ভুল। তো সাধারণত সঠিক না হয় ব্যক্তি নির্ভর ত্রুটির জন্য, আর যথার্থতা কম হয়ে যায় যান্ত্রিক ত্রুটির জন্য। ঠিক আছে? শতার্থ বলছি, সঠিকতা যথার্থতা সমস্ত কিছু পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়ে আসবি, ঠিক আছে? পরের দিন আমি কিন্তু প্রথমে এসে আধ ঘন্টা ধরে কিছু এমসিকিউ কোশ্চেন দেবো, করবি, তারপর পরের চ্যাপ্টার শুরু করবো। আমার একটা প্রবলেম হলো, আমার তোর কি প্রবলেম বল আমাকে। ওটা দিলি সে একটু বলছিল যে একদম। না, আমার বই দাগ দিয়ে আছে। মানে কোশ্চেন হইছে নাকি? ইলেকট্রন ও প্রোটনের ভর যথাক্রমে ইলেকট্রনের ভর এবং প্রোটনের ভর, ইলেকট্রনের ভর দেওয়া আছে 9.1 × 10⁻³ নাকি কেজি? ডবল ওয়ান আছে স্যার, এটা
আচ্ছা ডবল। আর প্রোটনের ভর দেওয়া আছে 1.67 নাকি, ইন্টু 10⁻⁻27 কেজি। তুলনায় প্রোটনের ভর কত গুণ বেশি? তো ইলেকট্রনের ভরকে প্রোটনের ভরকে ইলেকট্রন ভর দিয়ে ভাগ করে দে, বাস ঠিক আছে। তাহলে হয়ে গেল। এবারে দিনছে 0.9 ইনটু 10⁻³ সেটা আমরা 80 টাকা জিজ্ঞেস করব। ও 9 কোথায় যাবে? আর তো পড়ে আসে না। কত দূরে কত নম্বর ও কোশ্চেন? 9.9 তারপর 10⁻² এর গুণফলের মানের ক্রম কত? তো এই তো 0.9 মানে হচ্ছে 9 ইন্টু 10⁻², তাহলে এর ক্রম হবে 2, আর এর ক্রম কত হবে, এটা হবে -1। তো দেখ গুণফলের মানের ক্রম তো দেখ 0.9 ইন্টু 10⁻³ কত আছে, ইনটু 10⁻³ আর তারপরে কত আছে 9.9 ইনটু 10⁻²। 0.9, তাই তো 0.9কে আমরা লিখতে পারি 9 ইন্টু 10⁻² ইন্টু 9.9 ইন্টু 10⁻²। এবার 9টায় কী লিখবো, 10 লিখবো, 10 ইন্টু 10⁻² 2, 9.9টাকেও 10 লিখবো, 10⁻² -2, -2 কেটে গেল, 10⁻² হয়ে গেল। কিন্তু আমার 10⁻² অ্যানসার না। এইটা 2 আছে। উত্তর হবে। এবার স্যার এক আলোকবর্ষকে মিটারে প্রকাশ করলে ওই সংখ্যাটি মানের কম। এর এক আলোকবর্ষ মানে হচ্ছে আলো 1 বছর যে দূরত্ব যায়, আলো 1 সেকেন্ডে যায় 3 ইন্টু 10⁸, তা আলো যাচ্ছে 1 সেকেন্ডে 3 ইন্টু 10⁸, 1 বছরে যাবে ইন্টু 365, আর 1 দিন মানে 86,400 সেকেন্ড। এটাকে গুণ করার পর যে সংখ্যাটা পাবি, পাওয়ার পাবি একটা, পাওয়ারের আগের সংখ্যাটা যদি 5-এর কম হয় তাহলে পাওয়ারটা যা আছে সেটাই উত্তর, আর 5-এর বেশি হয় পাওয়ার সঙ্গে 1 যোগ করে দিবি। ঠিক আছে। আর প্রয়োজন করে ছিল হবে। তুই তাহলে কোথায় পাবি, তোকে আমি একটা গ্রুপে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, ওই গ্রুপে ববি, ওই গ্রুপটাতে আগের দিনের সমস্ত ক্লাসগুলো পিডিএফ করবি, অ্যাডোব থেকে পিডিএফ করে গ্রুপে দিয়ে দিবি, ওথায় দেখে লিখে নিতে পারবে, বা তুই দেখবি কী করবি, ঠিক আছে।